তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ, তার এই সাংসদরা কি করে বিজেপিতে চলে আসলো? মিছিলের ডাক শুভেন্দু অধিকারী দেননি। মিছিলের ডাক পার্টির অন্য কোনো নেতা দিয়েছে, নয় জেলা সভাপতি, নয় রাজ্য সভাপতি, নয় মোর্চার প্রেসিডেন্ট। শুভেন্দু অধিকারী সেখানে পার্টিসিপেট করেছে। আমাকে যেখানে ডেকেছে সেখানে আমি গেছি। তাহলে পছন্দ করছে না? কিন্তু তাদের জিজ্ঞাসা করতে হবে কে পছন্দ করে না। আমি তো বিজেপিকে পছন্দ করি, আর বিজেপি আমাকে পছন্দ করে। এই কেরিয়ার কথাটা আমি ঠিক সেটা তৃণমূলে চলে, কারণ রোজগার করে তো তৃণমূল দল করে। বালি রোজগার করে, বালি চুরি করে রোজগার করে, সিমেন্ট চুরি করে রোজগার করে, পাথর চুরি করে রোজগার করে। শুনুন, সবাইকে নিয়েই চলতে হবে, কোথাও কিছু বিচ্যুতি হতে পারে, কিন্তু দলকে যতক্ষণ না আপনি বাড়াতে পারবেন ততক্ষণ তো রাজ্যে ক্ষমতায় আসবেন না। তৃণমূল পরাজিত হবে 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 হবে, আমার 1000% বিশ্বাস তৃণমূল পরাজিত হবে। আমরা যে মানুষগুলোকে বিজেপিতে রাত দিন তারা এক করে দিয়ে দলের জন্য প্রাণপাত করেছিলেন, তাদের মধ্যে অনেককেই আজ সরাসরি রাজনীতির ময়দানে আমরা খুব একটা দেখতে পাই না। তার কারণ তাদেরকে অনেকটা পেছন দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটাই বলি একটা রাজনীতির খেলা বলা যায়। যখন যিনি ক্ষমতায় থাকবেন তার নিজের একটা গণ্ডি তারা তৈরি করে নেবেন। সেই রকমই একটা পরিস্থিতি আমার সাথে রয়েছেন সায়ন্তন বসু। দীর্ঘ সময় আপনারা যারা আমরা মূলত মাঠে ময়দানে যারা সাংবাদিকতা করি, তাদের কাছে সায়ন্তন বসু নতুন কিছু নয়, বা যারা দীর্ঘ সময় যারা পুরনো মানুষজন রয়েছেন তারাও জানেন সায়ন্তন বসুকে। আমরা সরাসরি চলে যাব তার কাছেই। এই যে ৭৭টা আসন পেয়েছিল ২০২১-এ, সেই ৭৭টা আসনই ধরে রাখতে পারেনি। এখন তার মধ্যে বহু বিধায়ক তারা ফের পাল্টি মেরে চলে গেল তৃণমূলে। তো যারা নিজের দলের বিধায়ক যাদেরকে জিতিয়ে নিয়ে এলো, মানুষ যাদেরকে ভোট দিয়ে এলো, সেই মানুষগুলোকেই ধরে রাখতে পারলো না, তাহলে মানুষকে কি করে বোঝাবে? দেখুন, এরকম হয়, এমন নয় যে হয় না। তৃণমূল কংগ্রেসের এমপি সৌমিত্র খান তো বিজেপিতে এসে গেছিল। তৃণমূল কংগ্রেসের এমপি অনুপম হাজরা তো বিজেপিতে এসে গেছিল। তৃণমূল কংগ্রেসের এমপি দীনেশ ত্রিবেদী তো বিজেপিতে এসে গেছিল। কাজে উল্টোটাও হয়েছে। এমন নয় যে একতরফা এখানকার এমএলএ ওখানে গেছে, ওখানকার এমপি এমএলএ এই দলে এসছেন। রাজনীতিতে এ ধরনের ঘটনা ঘটে, সেটব্যাক আছে, কখনো যায় কখনো আসে। এটা চলতে থাকবে, যতদিন রাজনীতি চলবে চলতে থাকবে। কিন্তু মানুষকে বোঝানোটাই বড় কাজ আছে, আর এই বোঝানোর কাজটাই আমাদের কার্যকর্তাদের করতে হবে। কেউ একজন চলে গেল বলে আমি আমার বোঝানোর কাজ ছেড়ে দেবো? যতদিন বিজেপির নীতির প্রতি আমার আস্থা আছে, যতদিন বিজেপির নেতৃত্বের প্রতি আমার আস্থা আছে, ততদিন আমাকে এই কাজটা করে যেতে হবে। তাহলে তো ধরে নিতেই হয়, মানে এখন যেহেতু শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার দায়িত্বই তো থাকে সমস্ত বিধায়ককে একজোট করে তাদের সুবিধে অসুবিধে সেগুলোকে দেখা, বা দলীয় কাজে তাদের কোথায় অসুবিধা হচ্ছে সেটা তো তার দেখা উচিত। তিনি একজন বিরোধী দলনেতা তাহলে সেখানে সেই কাজে তো তাহলে তিনি ব্যর্থ, হয়ে কথা বা অস্বীকার করার কি জায়গা আছে? না না, এমন নয়। তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ, তার এই সাংসদরা কি করে বিজেপিতে চলে আসলো? তার তো একাধিক সাংসদ বিজেপিতে এসছেন। তিনি তো দলের সর্বময় কর্ত্রী, সংসদীয় দলেরও নেত্রী, তাহলে তিনিও ব্যর্থ। সেই যুক্তিতে যদি আপনি যান, ওভাবে হয় না, ওভাবে হয় না। সেই যুক্তিতে যদি আপনি যান তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় যে সর্বময় নেত্রী, সংসদীয় দলের চেয়ারপারসন, তিনিও ব্যর্থ। কখনো কখনো এরকম হয়, এ ধরনের ঘটনা ঘটে। ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি ভারতীয় জনসংঘ, আমি একটা ঘটনা আপনাকে বলি। 1952 সালে প্রথম যে জেনারেল ইলেকশন হয়, তাতে দুটো বিধানসভায়, মানে পশ্চিমবঙ্গ এবং রাজস্থানের বিধানসভায় জনসংঘের এমএলএ ছিল। 9টা এমএলএ ছিল আমাদের পশ্চিমবঙ্গে, আর 11টা এমএলএ ছিল জনসংঘের রাজস্থানে। ওখানে জমিদার নিবারণী আইন একটা বিল আনে রাজস্থানের তৎকালীন কংগ্রেস সরকার। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সমস্ত রাজস্থানের বিধায়ককে বললেন ওই বিলকে সমর্থন করতে। দুজন বিধায়ক ছাড়া সমস্ত বিধায়ক বলল আমরা কেউ সমর্থন করব না ওই বিলকে। 9জন বিধায়ক দল ছেড়ে দিল জনসংঘ। সে যুগে 52 এর কথা বলছি। যে দুজন বিধায়ক তারা জনসংঘের থেকে গেল, ডক্টর মুখার্জির কথায়
কংগ্রেসের সরকারের আনা জমিদার নিবারণী ওই বিলকে সমর্থন করলেন বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে। তাদের মধ্যে একজন হলেন পরবর্তীকালে ভারতের উপরাষ্ট্রপতি, নাম তার ভৈরব সিং শেখাওয়াত। 52 সালেও বিজেপি থেকে বা জনসংঘ থেকে 9 জন এমএলএ চলে গেছে, মেজরিটি এমএলএ চলে গেছে। কাজে এটা রাজনীতিতে ঘটে, 52-তেও ঘটেছে, এই সময়ও ঘটেছে। শুভেন্দু অধিকারীর সাথে আপনার কেমন সম্পর্ক? তো কালকেই কথা হলো তোমার সঙ্গে, ভালো সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। কিন্তু শুভেন্দু অধিকারীর মিছিল মিটিং এ তো আপনাকে খুব একটা দেখি না। কোন মিছিল মিটিংয়ে দেখেন? যেখানে ডেকেছেন সেখানে গেছি আমি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তো মিছিল হয়নি, এমএলএদের মিছিল ছাড়া কোথায় হয়েছে? আমাদের পার্টিতে মিছিল হয় রাজ্য সভাপতির নেতৃত্বে, জেলা সভাপতির নেতৃত্বে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল হবে বিধায়কদের, বিধানসভার ফ্লোরের মধ্যে। পার্টির কোনো মিছিলে যেখানে আমাকে ডেকেছে আমি গেছি, যেখানে ডাকেনি যায়নি। শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে একাধিক ইস্যুতে আমরা রাজপথে নামতে দেখেছি শুভেন্দু অধিকারীকে। সেখানে তো শুধুমাত্র যে বিধায়ক ছিল এমন তো নয়, বহু সাধারণ কর্মী সমর্থক নেতৃত্ব তো ছিল। আপনি তো সেখানে ছিলেন। মিছিলের ডাক শুভেন্দু অধিকারী দেননি। মিছিলের ডাক পার্টির অন্য কোনো নেতা দিয়েছিলেন, নয় জেলা সভাপতি, নয় রাজ্য সভাপতি, নয় মোর্চার প্রেসিডেন্ট। শুভেন্দু অধিকারী সেখানে পার্টিসিপেট করেছে, তাকেও ডেকেছেন বিরোধী দল নেতা হিসেবে। আপনাকে ডেকেছে? না, ডাকিনি বলছি তো আমি। কেন ডাক? সে তাকে জিজ্ঞাসা করতে হবে। কেন ডাকিনি তাদের জিজ্ঞাসা করতে হবে। আমাকে যেখানে ডেকেছে সেখানে আমি গেছি। আপনাকে কি তাহলে পছন্দ করছে না? কেন তাদের জিজ্ঞাসা করতে হবে কে পছন্দ করে না। আমি তো বিজেপিকে পছন্দ করি, আর বিজেপি আমাকে পছন্দ করে। কোথাও কি মনে হয় যে এই যে আপনার রাজনৈতিক কেরিয়ারের মধ্যে কোথাও কোথাও হয়তো বিতর্কিত মন্তব্য আপনি করেছেন, যেখান থেকে হয়তো দল আপনাকে সাইড করে দিয়েছে? এই কেরিয়ার কথাটা আমি ঠিক সেটা তৃণমূলে চলে, কারণ রোজগার করে তো তৃণমূল দল করে। বালি রোজগার করে, বালি চুরি করে রোজগার করে, সিমেন্ট চুরি করে রোজগার করে, পাথর চুরি করে রোজগার করে। 91 সালে আমরা যখন বিজেপি করতে আসি তখন আমার 16 বছর বয়স, 15 বছর বয়স। তখন পশ্চিমবঙ্গ বিজেপি প্রথমবার বলতে গেলে নির্বাচনে সেভাবে লড়ে। আমি লোকের বাড়ি বাড়ি, এই যে টেবিলটা দেখছেন এখানে স্লিপ হাতে লিখে লোকের বাড়ি বাড়ি স্লিপ দিতাম, ওটা স্লিপ। তখন কেরিয়ার কখনো মাথায় আসেনি যে কেরিয়ার করব। আজও রাজনীতিতে কেরিয়ার করব বলে, মানে কেরিয়ারের জন্য আমার অডিট ফার্ম আছে, আমার প্রফেশন আছে। আমি যতদিন রাজনীতি করেছি ততদিন আমার সময় বেশি দিয়েছি, আমার প্রফেশনের ক্ষতি হয়েছে। সায়ন্তন বসু কোনোদিনও রাজনীতিকে প্রফেশন বা কেরিয়ার তৈরি করেনি, করছে না, করবেও না। এটা তৃণমূলে চলে। এটা হচ্ছে যে আপনারা মিডিয়ায় শব্দটা বললেন কেন? কারণ আপনারা সিপিএম এবং তৃণমূলের কালচারে অভ্যস্ত। বিজেপির কালচারে পলিটিক্স কেরিয়ার হয় না। যারা করছেন, যদি বিজেপিতে কেউ করেন, তারা বিজেপির কালচারে অভ্যস্ত নন। আমরা এখানে কন্ট্রিবিউশন করতে এসেছি। আমার কন্ট্রিবিউশন যদি পার্টির নেতৃত্ব নিতে চান, খুব ভালো। যদি নিতে না চান, ভেরি গুড। আমি আমার কাজ করে যাব, কারণ এটা আমার লাইফ লং লক্ষ্য। সেখানে যেখানে যা কাজ করার করব। প্রকৃতির নিয়মে যখন জল বাড়ে তখন তার সাথে সাথে পাড়ও ভাঙে। বিজেপির দল এখন বড় হয়েছে, তার কারণ 2010 সাল বা সেই সময়কালে রাজ্য বিজেপির যে সদর দপ্তর ছিল মুরলীধর স্ট্রিটে, সেখানে গুটি কয়েক বিজেপির কর্মী সমর্থক সেই সময় 24x7 দেখা যেত। জলও বেড়েছে, পাড়ও ভেঙেছে। সেই পাড় ভাঙার মধ্যে কি আপনি পড়ছেন? না, না, আমাদের এইভাবে হবে না। দল তো বাড়বেই। শুনুন, সবাইকে নিয়েই চলতে হবে। কোথাও কিছু বিচ্যুতি হতে পারে, কিন্তু দলকে যতক্ষণ না আপনি বাড়াতে পারবেন ততক্ষণ তো রাজ্যে ক্ষমতায় আসবেন না। আমরা ওই 5 জন 6 নম্বরে বসে থেকে তো পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে না। পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনতে গেলে মঙ্গল গ্রহ থেকে লোক আসবে না, সিপিএম, কংগ্রেস, তৃণমূলের লোকও আসবে, সাধারণ মানুষও আসবে। আর আমি একটা কথা সব জায়গায় বলি, কয়েকদিন আগেও একটা ইন্টারভিউতে বলেছি, যারা তৃণমূল করছেন তারা 3rd জেনারেশন পলিটিক্স করছেন। তাদের ঠাকুর দাদা হয়তো কংগ্রেস করতেন, সুভাষ বোস বা গান্ধীজির। যিনি সিপিএম করছেন তিনি 3rd জেনারেশন পলিটিক্স করছেন। মুজফ্ফর আহমেদের সঙ্গে তো রাজনীতি করতেন তার 3 জেনারেশন আগে। আমরা যারা বিজেপি করছি, আমরা 1st জেনারেশন বিজেপি করছি। আমাদের আগে কেউ আমাদের জেনারেশনে সক্রিয় বিজেপি করেনি। শ্যামাপ্রসাদ মুখার্জির সময় কেউ কেউ করেছেন, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি হত্যা বলুন, রহস্য মৃত্যু বলুন, তারপরে সেভাবে জনসংঘের কাজ এখানে ছিল না দীর্ঘ সময়। কাজেই আমরা 1st জেনারেশন, আমাদের তো নতুন লোক আনতে হবে। নতুন লোক না আনলে কি করে হবে? আপনি বলছেন ডাকলে নিশ্চয়ই যাব, না ডাকলে কি করে যাব? কেন ডাকছে না? কোথাও গিয়ে এটা কোনোদিন বিশ্লেষণ করেছেন যে আমি তো একজন সক্রিয় কর্মী, নেতা নয় না আপনি নিজেকে নাও ভাবতে পারেন। কিন্তু সক্রিয় কর্মী আপনাকে ডাকেনি বলে আপনি যাবেন না? কর্মীরা ডাকে তো, এটা আমি আপনাকে বললাম তো 2 দিন আগেও।
8-10টা বুক স্টল সিএ ক্যাম্পে ঘুরে আসলাম দুদিন আগেও। যেখানে ডেকেছে সেখানে গেছি, যে জেলা সভাপতি ডেকেছেন সেখানে গেছি। রাজ্যের কেউ না বললে আমি রাজ্যের প্রোগ্রামে কি করে যাবো? সেটা তো সম্ভব নয়। যেখানে যে ডাকছে বা বলছেন অবশ্যই যাচ্ছি, না যাওয়ার কি আছে? কেন ডাকছেন? এইখানেই তো প্রশ্ন আসছে। সায়ন্তন বসুর মতন একজন প্রথম সারিতে আমরা যারা একসময় যারা বিজেপি বিভিন্ন খবরে আমরা গেছি, বারবার দেখেছি। সায়ন্তন বসু একেবারে মিছিলের প্রথম সারিতে আমরা দেখতাম। সেই সায়ন্তন বসু ধীরে, ধীরে একেবারে পেছনের সারিতে চলে গেল। তো কেন ডাকছেন এটা তাদেরকে কি জিজ্ঞাসা করুন। আমি কি খোঁজ করেছি নাকি? আমি কাউকে কখনো বলেছি ভাই কেন ডাকছো না? কোথাও বলি না, প্রফেশনের ক্ষেত্রেও বলি না। আমার কোনো ক্লায়েন্ট হয়তো আমাকে দিয়ে 5 বছর আগে কোনো একটা কাজ করিয়েছে, সেও তো আজকে ডাকছে না। আমি কি তাকে ফোন করে কখনো বলেছি ভাই তুমি 5 বছর আগে আমাকে একটা কাজ করিয়েছিলে, আজকে একটা কাজ কেন ডাকছো না? কারণ আমি এই তত্ত্বে বিশ্বাস করি না। তাদের যদি ভালো লাগে, মনে হয় আমাকে দিয়ে ভ্যালু এডিশন হবে, ডাকবেন। আর যদি মনে হয় আমাকে দিয়ে ভ্যালু এডিশন হবে না, ডাকবেন না। যে কর্মী ডাকবে আমি 24 ঘন্টা তার পাশে আছি। এটা একদম চিরকালীন সত্য। হ্যাঁ, এবার কি, যখন আমার দায়িত্ব ছিল তখন ওটা রেসপন্সিবিলিটি ছিল। যে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে তাতে শুধু পারফরম্যান্স করতে হবে না, তাকে সেখানে যাতে সফল হয় তার জন্য আমাকে প্রোঅ্যাক্টিভ রোল নিতে হবে। সেটা আমি নিইনি। আমরা সাম্প্রতি দেখলাম যখন শ্রমিক ভট্টাচার্য তিনি যখন দায়িত্ব নিলেন, সেই দায়িত্ব নেওয়ার পরেও আপনাকে আমি দেখেছি। তো তারপরে শ্রমিক ভট্টাচার্যের বিভিন্ন যে প্রোগ্রামগুলো হয়, সেইভাবে আপনি কি সেখানে পার্টিসিপেট করেন? দ্বিতীয়ত হচ্ছে এখন বিজেপির নতুন যে পার্টি অফিস হয়েছে সল্টলেকে, সেখানে আপনার যাতায়াত কতটা? না, বিজেপির পার্টি অফিস ৬ মুরলীধর লেন, ওটাই সদর কার্যালয়। আমি তো আপনাকে ১ম এই বললাম যে যেখানে কোনো অনুষ্ঠান হয়, প্রোগ্রাম হয়, আমার আমন্ত্রণ থাকে আমি যাই। সেটা সল্টলেকের অফিস হোক বা আমাদের মেইন অফিস মুরলীধর লেন হোক, সেখানে যাই। আর সেখানে ডাক নেই আমি কি করব? পার্টিসিপেট করতে গেলে তো একটা মিনিমাম ইনভাইটেশন দরকার, ইনফরমেশন দরকার। ইনভাইটেশনটা পরে, আগে তো ইনফরমেশন দরকার। আরেকটা হয় যেটা কখনো, কখনো হয়েওছে, এমন নয় যে হয়নি। এটাও বলাটা মিথ্যে কথা বলা হবে। কোনো প্রোগ্রামের ইনফরমেশন তো পেয়েছি। কিন্তু এত দেরিতে পেয়েছি তখন হয়তো আমি কলকাতার বাইরে অন্য কোনো প্রোগ্রামে ব্যস্ত আছি। তার জন্য হয়তো যেতে পারিনি। কিন্তু আ যদি সময় থাকে ইনফরমেশন, ইনভাইটেশন কিছু পাই আমি অবশ্যই যাই। খারাপ লাগে না? না, পলিটিক্সে কি আছে? পলিটিক্সের তো কন্টিনিউয়াস প্রসেস। এ তো সারা জীবনের কাজ। দেখুন ৬ বছর বাদ দিলে আমি তো রাজ্যের ১ম সারির ২৪ ঘন্টা পার্টি করিনি কোনোদিনও। এখনো তো প্রচুর কাজের প্রেশার। কালকেও আপনি যখন ফোন করেছিলেন আমি বললাম যে আমি বাইরে আছি, প্রোগ্রামে আছি। প্রত্যেকদিনই আমার কিছু না কিছু প্রোগ্রাম থাকে। তবে আমি বিশ্বাস করি যে আমাদের আ প্রয়োজন কি আছে না আছে জানি না। কিন্তু পার্টির সমস্ত স্তরের কার্যকর্তাকে যদি যুক্ত পার্টি না করতে পারে নেতৃত্ব, পুরনো এবং নতুন, তাহলে কাঙ্ক্ষিত ফল আসবে না। এবং কাঙ্ক্ষিত ফল আসতে গেলে পুরনো নতুন সবাইকে মিলিয়েই কাজ করতে হবে যারা জানে কাজ। যে কথা মমতা ব্যানার্জি জানে, সে কথা কেন বিজেপি জানে না? আমার বলছি মমতা ব্যানার্জি ভোটের আগে বলে যারা পুরনো আছে তাদের সাথে যোগাযোগ করো, তাদের সাথে সুসম্পর্ক রেখে চলো, তাদেরকে দলে নিয়ে আসো, তাদের কাজ দাও। সেটা কেন বিজেপির এর আগে ২১ এর নির্বাচনে দেখুন সেইভাবে আপনাকে খুব একটা আমরা দেখিনি। কিন্তু কেন এটা হবে? কেন আপনাদেরকে বারবার বলবে না যে আপনারা কেন দলকে এত ভালোবাসেন? দলের জন্য আপনারা সারাক্ষণ দিয়েছেন, ফুল টাইমার হিসেবে কাজ করেছেন। তাহলে আজকে দলে তো আপনাদের প্রয়োজন। তার কারণ ২৬ এ সামনেই ঘাড়ে বিধানসভা নির্বাচন। যেমন মমতা ব্যানার্জির কথার কোনো মূল্য নেই। তার দলে এখন পুরনো কে আছে বলুন তো? পঙ্কজ ব্যানার্জি ইহলোক থেকে চলে গেছেন। বাকি যারা ছিলেন প্রধান, যেমন ধরুন শোভনদেব চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী সোনালী গুহ কিংবা মুকুল রায়, তাদের তো আজকে অবস্থা আমি আর কি বলবো? ৫ টা নাম বলুন, সেই সময় মমতা ব্যানার্জির সাথে ছিলেন আর আজকে মমতা ব্যানার্জির সাথে আছেন। সক্রিয় ভূমিকায়, সামনের সারিতে। খুঁজে পাবেন না। আমি বলছি খুঁজে পাবেন না। হ্যাঁ, এবার এটা একটা কাউন্টার যুক্তি আপনি দিতে পারেন। বয়সের ভারে অনেকে টায়ার্ড হয়ে গেছেন, রিটায়ার্ড হয়ে গেছেন, সেটাও হবে। আজকাল তৃণমূল কংগ্রেস যারা চালাচ্ছে, যে নামগুলো আমরা শুনি, তাদের রাজনীতিতে জন্ম হচ্ছে ২০১১-র পরে। যারা টিভিতে মুখ, এই যে শশী পাজা, ২০১১-র পরে রাজনীতিতে এসছেন। নাম করে বলছি আমি। একদম নাম করে স্পেসিফিক্যালি বলছি।
শশী পাজা রাজনীতিতে এসেছেন 2011-র পরে। যারা রাজ্যের মন্ত্রিসভায় আছেন, পরিবহন মন্ত্রী স্নেহাশিস বাবু 11-র আগে কোনোদিনও রাজনীতি সেরকম করতেন কিনা আমার জানা নেই। আর্ধেক তো দলই করতো না। ব্রাত্য বসু 11 সালের বিধানসভা ভোট থেকে উঠতাম, তার আগে তো নকশাল করতো। একটা নাম বলুন, যেই চত্বরে আমাদের এই চত্বরে সুজিত বোস এখানকার থেকে মন্ত্রী, সল্টলেক থেকে ছিলেন তো সুভাষবাবুর সাথে। লোকে হাসির চোটে বলতো জগাই আর মাদাই। একদিকে সুজিত বোস, একদিকে জওহর ঘোষাল, সুভাষ চক্রবর্তীর 2 শিষ্য। তারা হয়ে গেল সব বড় বড় মন্ত্রী। 93 সালে যে 21শে জুলাই যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল, পুরনো অ্যালবাম বার করবেন, কজন আছে? একমাত্র ব্যক্তি একজন আছেন, তার নাম শোভনদেব চট্টোপাধ্যায়। তিনিও বয়সের ভারে নুজ্জ, কিন্তু ওনাকে বাদ দিলে একটা ব্যক্তি আপনি খুঁজে পাবেন না। যারা ছিলেন সেদিন তারা আমাদের দলে আছেন। শিবাজী সিংহ রায় বিজেপি করেন। পুরনো আর্কাইভের ছবি বার করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যারা রয়েছেন সেদিন। কাজেই ওনার মুখে কথা মানায় না, একদমই মানায় না। তাহলে বিজেপি এটা করবে না? বিজেপি তো করছে, বিজেপি করবে না বা করছে না এরকম তো না, বিজেপি করছে। কিন্তু আমি বলছি যত করছে অত আরো পরবর্তী সময় আরো বেশি পর্যায়ে দেখতে পাবেন। আমাদের পার্টি তো নতুন পার্টি, অপেক্ষাকৃত, তার তো একটু সেটেল হতে সময় লাগবে। অবশ্যই করবে। পার্টিকে আপনি শুরু থেকেই ডিফেন্ড করে যাচ্ছেন। যে দলটার জন্য আপনি আগেও যেটা করেছেন, আজকেও করছেন, হয়তো আগামীতেও করবেন। নিশ্চয়ই দলকে ভালোবাসেন। কিন্তু দল কি আপনার সেই যোগ্য সম্মান দিয়েছে? আমরা সম্মানের জন্য দল তো করিনি, আমি বারবার বলছি। আমার কেরিয়ার নয়, এটা কন্ট্রিবিউশন। আপনি 91 সালে যখন বিজেপি করতে শুরু করি, 96 সালে পশ্চিমবঙ্গে বিজেপির কোনোদিনও কিছু হবে না, আমার ঘনিষ্ঠ লোকজন বলতো। যখন কলেজে পড়ি, আমাদের সব ক্লোজ বন্ধু বান্ধব, তারা এখন কেউ কেউ বিজেপিও করে, আমাকে দেখে এলাকায় পার্টি করে। তারা বলতো আরে পশ্চিমবঙ্গে বিজেপি হবে না, ওটা পশ্চিমবঙ্গের দল নয়, কোনোদিনও হবে না। কিন্তু হলো তো। ১ দশক আগে সায়ন্তন বসুকে একরকম দেখেছি। ১ দশক বাদে সায়ন্তন বসুকে অন্যরকম দেখছি। এই দীর্ঘ সময়ের মাঝখানে হঠাৎ এত বদলে যাওয়া কেন? মানে সেই অ্যাগ্রেসিভ যে ভাবটা আমরা বিভিন্ন মিটিং মিছিলে যেটা দেখতাম, আজকে সেই অ্যাগ্রেসিভ ভাবটাই আজকে সায়ন্তন বসুর মধ্যে দিকে চলে গেছে। কেন? দলের প্রতি কি ক্ষোভ? না না, আপনার তো প্রশ্ন নেই সেরকম। আপনি তো অ্যাগ্রেসিভ ভাব আমি কার বিরুদ্ধে করব? আমার অ্যাগ্রেসিভ ভাব যারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করছে তাদের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের সর্বনাশ কারা করছে? যারা রোহিঙ্গা ঢোকাচ্ছে, যারা বাংলাদেশি মুসলমানদের হাতে রাজ্যটাকে তুলে দিচ্ছে, যারা বালি চুরি করছে, যারা শিক্ষকের চাকরি চুরি করেছে, আমরা তাদের বিরুদ্ধে। আপনি তাদের নিয়ে প্রশ্ন করুন, অবশ্যই অ্যাগ্রেসিভনেস থাকবে, অবশ্যই অ্যাগ্রেসিভনেস থাকবে তাদের বিরুদ্ধে প্রশ্ন করলে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে এত ঘটনার পরেও তারা নির্বাচিত হয়েছে। আমাদের ভুলেই হয়তো হয়েছে, কিন্তু তারা হয়েছে নির্বাচিত। মানুষ তাদের চায় না। কিন্তু ভারতীয় জনতা পার্টি সেই জায়গাটায় পৌঁছতে পারেনি। ভারতীয় জনতা পার্টি যদি মানুষের কাছে পৌঁছতে পারে, তাহলে তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলতে মানুষের বেশি সময় লাগবে না। আমি এটা মানুষের আমার থেকে পালস কয়জন বেশি বোঝে জানি না, কিন্তু আমি তো আন্দাজ করতে পারি। তারা বলকে মানুষের কোথাও একটা ভুল হয়েছে। কারণ আরজি করের মতো একটা ঘটনা, কলকাতার প্রাণকেন্দ্রে ঘটে যাওয়া যে ঘটনা, সেই ঘটনার পরে ৬ টা বাই ইলেকশন হয়েছে। ৬ টা বাই ইলেকশনেই বিজেপির ভরাডুবি হয়েছে। তাহলে মানুষ তো তৃণমূল কংগ্রেসকেই তো চাইছে, এত কিছু হওয়ার পরে। আমি বললাম তো, মানুষের ভুল হয়নি, বিজেপির ভুল হয়েছে। আমরা সকলে মিলে যদি মানুষের কাছে পৌঁছতে পারি, মানুষ তৃণমূলকে পরাজিত করবে। দুটো কাজ করতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে আর নির্বাচনটা ঠিকঠাক করাতে হবে। নির্বাচন যদি ইলেকশন কমিশন ঠিকঠাক করাতে পারে, আর আমরা যদি সকলে মিলে মানুষের কাছে পৌঁছতে পারি, আমি বারবার বলি জনগণের কাছে পৌঁছতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে, এর বাইরে পলিটিক্সে কোনো রাস্তা নেই। এই দুটো যদি হতে পারে, তৃণমূল পরাজিত হবে 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 হবে। আমার 1000% বিশ্বাস তৃণমূল পরাজিত হবে। মানে যাদেরকে যাদের কথা বলছেন, গুটি কয়েক নেতা নেত্রীকে আমরা দেখি যারা প্রতিদিন কলকাতার রাজপথ হোক বা জেলাতে হোক, তারা মাঠে ময়দানে লড়ে বেড়াচ্ছেন। এই কটা মানুষ দিয়ে এত বড় একটা লড়াই সত্যি করা সম্ভব ২৬-এর মতো ভোটে? আমি জানি না কতজন লড়ছেন, আমার যেহেতু দায়িত্ব নেই পার্টির, আমি বলতে পারবো না। আমি মনে করি সকলকে নামতে হবে, কারণ তৃণমূল একটা বড়, যাকে বলে সমাজ বিরোধীদের শক্তি, যাদের সঙ্গে পুলিশ আছে, যাদের সঙ্গে
বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর কিছু লোকজনও আছে, যেটা হুজি হতে পারে, সেটা আল কায়দা হতে পারে, যারা খাগড়াগড় বিস্ফোরণ করেছিল তারা হতে পারে। এবং তৃণমূলের একটা অ্যাডভান্টেজ আছে, তারা 35% মুসলমান ভোটের মধ্যে 32-33 নিয়ে মাঠে খেলতে শুরু করে, আর 12% ভোট জোগাড় করে নেয়, করে জিতে যায়। আর আমরা ওই 35টাকে বাদ দিয়ে খেলতে শুরু করি, 65% নিয়ে আমরা খেলতে শুরু করি। ওর মধ্যে আমাদের 45 পেতে হবে। তার জন্য আমাদের খেলার পরিসরটা কম, কিন্তু নাম্বার অনেক তুলতে হবে। কতজন এখন আন্দোলন করছেন, গুটি কয়েক করছেন, অনেক করছেন জানি না, কিন্তু অনেকে আছেন যাদেরকে ব্যবহার আরো করা দরকার। আপনারাই তো বলছেন এটা হিন্দু, এটা মুসলিম, এটা হিন্দু, ওটা মুসলিম, ওরা বাংলাদেশি ঢোকাচ্ছে, ওরা বিভিন্ন জায়গায় আপনাদের বিভিন্ন নেতা নেত্রীরা বলেন। আপনারাই তো মূলত ভাগ করে দিচ্ছেন যে হিন্দু আর মুসলিম, হিন্দু আর মুসলিম। তাহলে মুসলিম ভোট আপনি পাবেন কোথা থেকে? আমি যে একই কথা বললাম, সেটা হচ্ছে আমরা তো আদর্শের কারণে বিজেপি করেছি। যখন লোকজন বলতো এখানে বিজেপি করবি কেন, বিজেপির কোনো ভোট নেই, তখনও বিজেপি করেছি। আমরা একটা সার্টেন আদর্শের কারণে বিজেপি করি। পশ্চিমবঙ্গর থেকে, পশ্চিমবঙ্গে যে কোটি কোটি হিন্দু নরনারী ওপার বাংলা থেকে পালিয়ে এসছে, কেন পালিয়ে এসছে? ওয়াই? তারা কি ওখানে খুব খারাপ ছিল? লোকে তো বলে গোয়াল ভরা গরু ছিল, গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, তাও চলে আসতে হলো কেন? 38% হিন্দু পপুলেশন 51-এ পূর্ব পাকিস্তানে, আজকে 7% কেন? একটাই কারণ, ওখানে হিন্দু ছিল বলে থাকতে দেয়নি। বাংলায় কথা বলতে বলে থাকতে দেয়নি তা নয়, হিন্দু ছিল বলে থাকতে দেয়নি। এবার পশ্চিমবঙ্গে যখন দেখা যাচ্ছে যে রোহিঙ্গা বেশি ঢুকে যাচ্ছে, কেষ্টপুর খাল, বাগজোলা খাল, তৃণমূল সব রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানদের বসিয়ে দিয়েছে, তার জন্য কলকাতার জল পাস হচ্ছে না, কলকাতায় বন্যা হয়ে যাচ্ছে। দেখলেন কালকে তো একই ঘটনা ঘটবে। 17%, 18% মুসলিম পপুলেশন ছিল 51-এর সেন্সাস দেখুন পশ্চিমবঙ্গের। আজকে সেন্সাস হবে, এবার ধরা পড়বে। কেউ বলছে 40, কেউ বলছে 35, কেউ বলছে 37, কেউ বলছে 50। যারা ভারতীয় মুসলমান তাদের বিরুদ্ধে বিজেপির বক্তব্য কিছু নেই, তারা এদেশের নাগরিক, আমার যে অধিকার আছে তারও অধিকার আছে। কিন্তু বাংলাদেশ থেকে যারা আসছে, যারা রোহিঙ্গা, ভোটার লিস্টের নাম তুলে দিচ্ছেন কেন? ভোট ব্যাংক বাড়বে। রেশন কার্ড পাই দিচ্ছেন কেন? আমাকে ভোট দেবে। ভোটার আইডি কার্ড করে দিচ্ছেন কেন? আমার সাথে থাকবে। আধার কার্ড পাই দিচ্ছেন কেন? আমার মিছিলে হাঁটবে। পাসপোর্ট করে দিচ্ছেন, পাসপোর্টের ভেরিফিকেশন থানা করে দিচ্ছে, কেন করে দিচ্ছে? তার কারণ হচ্ছে আমার হয়ে হারমাদগিরি করবে, মারামারি করবে। এই যে আয়োজন, এই যে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করে দিল, এটা আমাদের বিরুদ্ধে ভোট দিচ্ছে, আমি জানি, কিন্তু এদেরকে বিতাড়িত করার আমাদের লক্ষ্য, এটা আমাদের ঘোষিত নীতি। দেখুন হবে কি হবে না, দেখুন বিজেপি ক্ষমতা আসলে অবশ্যই হবে। বিতাড়িত করাটা তো সেকেন্ডারি, আগে তো এদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাক, এদের নাম তো আগে ভোটার লিস্ট থেকে বাদ যাক। ভারতীয় মুসলমানদের কোনো চিন্তা নেই, যারা ওপার বাংলা থেকে এসছে তাদের নাম বাদ দিতে হবে, এটা ক্লিয়ার কথা। দেশটা ভাগ হয়েছিল কেন? তখন তো ভাগ করে দিয়েছিলেন সবাই মিলে। কনসেপ্ট অফ পাকিস্তান ইজ আ ফ্যান্টাস্টিক ননসেন্স কে বলেছিলেন? পণ্ডিত নেহরু বলেছিলেন, তারপরও দেশ ভাগ হয়েছে। সেটা ববি হাকিমও বলেছিল মিনি পাকিস্তান। বলছি তো সব মিলেই, শুধু ববি হাকিম কেন, আমি তো এই যে রুবির কাছে যে জায়গাটা আছে 108 নম্বর ওয়ার্ড, গুলশান কলোনি, ঢাকাতে গুলশান বলে খুব অভিজাত একটা এলাকা আছে, এই গুলশান কলোনি, সেই গুলশান কলোনিতে যদি যান কোনো ভারতীয় খুঁজে পাবেন না, ভারতীয় মুসলমানও খুঁজে পাবেন না। এই যে বাংলাদেশ থেকে মুসলমানরা এখানে আসছে, এই বাংলাদেশের মুসলমান আসা বলে এখানকার মুসলমানরাও তো এফেক্টেড হচ্ছে, কি হচ্ছে না? তাদের তো রোজগারের উপরে আঘাত আসছে, এটা তো এখানকার মুসলমানদের বুঝতে হবে। এই গুলশান কলোনিতে যদি ঢোকেন কোনো ভারতীয় মুসলমানও নেই, হিন্দুর কথা তো ছেড়েই দেন, বাংলাদেশি মুসলমানে পুরো ভরে গেল, কাউন্সিলর, এমএলএ, এমপি সব মিলে ওর থেকে ভোট তুলছে। তা আমাদের সঙ্গে তো তৃণমূলের ফান্ডামেন্টাল এখানেই ডিফারেন্স, যে আমাদের নেশন ফার্স্ট, তারপরে পার্টি।